students, welcome to my channel Science TDN। দেখো এর আগের পর্বে আমরা কোশ্চেন নাম্বার 1 থেকে কোশ্চেন নাম্বার 21 পর্যন্ত আলোচনা করে ফেলেছি। আমরা আলোচনা করছি WBP কনস্টেবল এক্সামের জন্য মোস্ট এক্সপেক্টেড জিকে কোশ্চেন। এছাড়াও এই ভিডিওগুলি ফ্রুটফুল হবে ওয়েস্টবেঙ্গল এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি যে সমস্ত ক্যান্ডিডেট প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য। এছাড়াও এই ভিডিওগুলি ফ্রুটফুল হবে WBCS প্রিলিমস এক্সামের জন্য, অর্থাৎ ওয়েস্টবেঙ্গল স্টেটে যা সমস্ত পরীক্ষা হয় সমস্ত পরীক্ষার জন্য অ্যাপ্লিকেবল। এছাড়াও অনেকটাই সেন্ট্রাল এক্সামের জন্য হেল্পফুল হবে এই ভিডিওগুলি। তো যাই হোক, এর আগের দিন আমি কোশ্চেন নাম্বার 1 থেকে 21 পর্যন্ত আলোচনা করে দিয়েছি। আজকে কোশ্চেন নাম্বার 22 থেকে স্টার্ট হবে। দেখো আমি একটা একটা করে সিরিজ করে অলরেডি 10টা ভিডিও আপলোড করে দিয়েছি, তার পুরো প্লেলিস্ট তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে। তো যারা এর আগের ভিডিওগুলি দেখোনি তোমরা ডেসক্রিপশন বক্সে চলে যাবে, ওখানে প্রথমেই কিন্তু প্লেলিস্ট পেয়ে যাবে। সেই প্লেলিস্ট অনুযায়ী ভিডিও নাম্বার 1 ভিডিও নাম্বার 2 করে করে সমস্ত ভিডিওগুলি দেখে নেবে, তাহলে কিন্তু জিকের প্রতি তোমাদের আর কোনো ভয় থাকবে না। দেখবে যে জিকেতে তোমরা ফুল স্কোর করতে পারছো। তো কথা না বাড়িয়ে স্টার্ট করি আজকেই কোশ্চেন নাম্বার 22। দেখো কোশ্চেন কী রয়েছে, এই কোশ্চেনটা অনেক স্টুডেন্ট মুখস্থ করে, মোস্ট অফ দ্য ক্যান্ডিডেট এই কোশ্চেনটাকে মুখস্থ করে যায় আর পরীক্ষার হলে গিয়ে ভুল করে। কি বলেছে কোশ্চেনে, একটি নির্দিষ্ট অঞ্চলের নানা জীবগোষ্ঠীর বৈচিত্র্যকে কি বলে? অপশানে রয়েছে আলফা বৈচিত্র্য, বিটা বৈচিত্র্য, গামা বৈচিত্র্য নাকি ডেল্টা বৈচিত্র্য। দেখো প্রথমত আমাদের কি বলতো, এই আলফা বৈচিত্র্য, বিটা বৈচিত্র্য, ডেল্টা বৈচিত্র্য, গামা বৈচিত্র্য, এই বৈচিত্র্যগুলো কি সেটা সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট তৈরি করতে লাগবে, তারপরে এই প্রশ্নের আমাদের উত্তর করতে লাগবে। তো প্রথমে আমরা কনসেপ্টের দিকে ধ্যান দিই, আমরা কনসেপ্ট শিখি যে কাকে আলফা বৈচিত্র্য বলবো, কাকে বিটা বৈচিত্র্য বলবো, কাকে আমরা গামা বৈচিত্র্য বলবো। দেখো তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি একটা এক্সাম্পল তোমাদের এখানে নিয়েছি। এই এক্সাম্পলের থ্রুতে আমি তোমাদের ক্লিয়ারলি বোঝাতে পারবো কোনটা আলফা বৈচিত্র্য, কোনটা বিটা বৈচিত্র্য আর কোনটাই বা গামা বৈচিত্র্য। তো ধ্যান দিয়ে দেখবে আমি যেটা বোঝানোর চেষ্টা করব। দেখো এখানে আচ্ছা ব্যাপারটা কি রয়েছে আমি তোমাদের বলি। দেখো কমিউনিটি পি আর কমিউনিটি কিউ, কমিউনিটি পি আর কমিউনিটি কিউ আর কিছুই না। ধরে নাও যে দুটা বনাঞ্চলের কথা বলছি আমি, পি একটা বনাঞ্চল, কিউ একটা বনাঞ্চল, মানে দুটা আলাদা আলাদা বনাঞ্চলের কথা বলছি, অরণ্যের কথা বলছি। পি বনাঞ্চলে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির উদ্ভিদ পাওয়া যায়। তার মধ্যে আমি ধরে নিলাম এ প্রজাতির উদ্ভিদ, বি প্রজাতির উদ্ভিদ, সি প্রজাতির উদ্ভিদ আর ডি প্রজাতির উদ্ভিদ। এই 4 ধরনের উদ্ভিদ রয়েছে পি বনাঞ্চলে। অন্যরকমভাবে কিউ বনাঞ্চলের কথা বলছি, কিউ বনাঞ্চলে বি প্রজাতির উদ্ভিদ রয়েছে, সি প্রজাতির উদ্ভিদ রয়েছে, ই প্রজাতির উদ্ভিদ রয়েছে আর এফ প্রজাতির উদ্ভিদ রয়েছে। অর্থাৎ এক এক বনাঞ্চলে এক এক ধরনের আলাদা আলাদা প্রজাতির উদ্ভিদ রয়েছে। কিছু কিছু প্রজাতির উদ্ভিদের মিল আছে, কিছু কিছু নেই। যেমন পি বনাঞ্চলে বি প্রজাতির উদ্ভিদ রয়েছে, আবার কিউ বনাঞ্চলেও বি প্রজাতির উদ্ভিদ রয়েছে। পি বনাঞ্চলে সি প্রজাতির উদ্ভিদ রয়েছে, কিউ বনাঞ্চলেও সি প্রজাতির উদ্ভিদ রয়েছে। কিন্তু পার্থক্যটা কোথায়? পার্থক্যটা এখানে দেখা যাচ্ছে যে পি বনাঞ্চলে সি প্রজাতির উদ্ভিদ আছে, ডি প্রজাতির উদ্ভিদ আছে, কিন্তু সেটা কিউ বনাঞ্চলে নেই। কিউ বনাঞ্চলে কি আছে? ই প্রজাতির উদ্ভিদ, এফ প্রজাতির উদ্ভিদ, সেটা কিন্তু পি বনাঞ্চলে নেই। আমি যেটা বললাম আশা করি বুঝতে পেরেছ। তো প্রথমে এখানে দেখো পি যে বনাঞ্চল, সেই বনাঞ্চলে কত ধরনের উদ্ভিদের কথা বললাম? 4 ধরনের উদ্ভিদের কথা বললাম। এক তো হচ্ছে এ, বি, সি, ডি। তো এখানে আমি তার জন্য এখানে 4 লিখেছি, এটাকে 4 লিখেছি। ঠিক একই রকম কিউ বনাঞ্চলেও 4 ধরনের উদ্ভিদ পাওয়া যাচ্ছে, তার জন্য আমি এখানে 4 লিখেছি। ঠিক
তো পার্টিকুলার কোনো একটা বনাঞ্চলে, ভালো করে শোনো আমি আবার বলছি, পার্টিকুলার কোনো একটা বনাঞ্চলে যত ধরনের প্রজাতির উদ্ভিদ পাওয়া যাচ্ছে তাদের যে বৈচিত্র্যটা, তাদেরকে বলা হবে আলফা ডাইভার্সিটি বা আলফা বৈচিত্র্য। তাহলে আলফা বৈচিত্র্য বা আলফা ডাইভার্সিটির ক্ষেত্রে পার্টিকুলার নির্দিষ্ট বনাঞ্চলকে সিলেক্ট করতে লাগবে। সেই বনাঞ্চলের ভিতরে বিভিন্ন প্রজাতির যে উদ্ভিদ পাবো তাদের কাউন্ট করার পর যেটা হচ্ছে সেটা হচ্ছে আলফা ডাইভার্সিটি। ঠিক, এবার দেখো আমি যেটা বোঝানোর চেষ্টা করছি, পি বনাঞ্চল আর কিউ বনাঞ্চল। ধ্যান দিয়ে দেখবে পি বনাঞ্চল আর কিউ বনাঞ্চল। দেখো এখানে পি বনাঞ্চলে তো 4 ধরনের উদ্ভিদ রয়েছে, কিউ বনাঞ্চলে 4 ধরনের উদ্ভিদ আছে, যেটা অলরেডি আমি ডিসকাস করলাম। এবার ধ্যান দিয়ে দেখো যে পি আর কিউ যে বনাঞ্চল আছে সেই বনাঞ্চল দুটার মধ্যে যে ধরনের উদ্ভিদের মিল আছে তাদেরকে বাদ দিয়ে বাকি কি কি উদ্ভিদ, কি কি প্রজাতির উদ্ভিদ আছে। দেখো পি বনাঞ্চলে বি প্রজাতির উদ্ভিদ আছে, কিউ বনাঞ্চলে বি প্রজাতির উদ্ভিদ আছে, এটাকে বাদ দাও। পি বনাঞ্চলে সি প্রজাতির উদ্ভিদ আছে, কিউ বনাঞ্চলে সি প্রজাতির উদ্ভিদ আছে, এটাকে বাদ দাও। কি বললাম, যেটা মিল আছে যে প্রজাতির উদ্ভিদের মধ্যে তাদেরকে বাদ দাও। বাদ দেওয়ার পর কি থাকছে, ধ্যান দিয়ে দেখো পি বনাঞ্চলে এ প্রজাতির উদ্ভিদ আছে যেটা কিন্তু বি বনাঞ্চলে নেই, তার জন্য আমরা এখানে এ নিয়েছি। ঠিক একই রকমভাবে এখানে দেখবে যে পি বনাঞ্চলে ডি প্রজাতির উদ্ভিদ আছে যেটা কিন্তু কিউ বনাঞ্চলে নেই, তার জন্য আমরা ডি প্রজাতি নিয়েছি। ঠিক একই রকমভাবে কিউ বনাঞ্চলে দেখো তুমি ই প্রজাতির উদ্ভিদ পাবে যেটা কিন্তু এ বনাঞ্চলে নেই, তার জন্য আমরা এখানে ই নিয়েছি। এ কিউ বনাঞ্চলে এফ প্রজাতির উদ্ভিদ পাবে যেটাও কিন্তু পি বনাঞ্চলে নেই, তাহলে এখানে আমি এফ নিয়েছি। তার মানে বুঝতেই পারলে দুটা বনাঞ্চলের মধ্যে থেকে সেই প্রজাতির উদ্ভিদগুলোকে বেছে নিতে লাগবে যাতে দুটা বনাঞ্চলের মধ্যে উদ্ভিদের মিল না থাকে। অর্থাৎ এক কথায় বলতে গেলে স্পেসিস ডিফারেন্সেস বিটুইন পি অ্যান্ড কিউ, সেটা আমরা নিয়েছি। এই যে এটা আমরা নিলাম এইটাকে বলা হবে বিটা ডাইভার্সিটি। তাহলে আশা করি আলফা ডাইভার্সিটি বিটা ডাইভার্সিটি বোঝা গেল। আলফা ডাইভার্সিটির ক্ষেত্রে পার্টিকুলার একটা বনাঞ্চলের ক্ষেত্রে যত ধরনের বৈচিত্র্য দেখা যায় সেটা হচ্ছে আলফা ডাইভার্সিটি। বিটা ডাইভার্সিটি হচ্ছে আলাদা আলাদা বনাঞ্চলের মধ্যে যে আলাদা আলাদা প্রজাতির উদ্ভিদ রয়েছে, এক বনাঞ্চলের প্রজাতির উদ্ভিদের সাথে অন্য বনাঞ্চলের প্রজাতির উদ্ভিদের মিল থাকবে না, আলাদা আলাদা যে ধরনের প্রজাতির উদ্ভিদ রয়েছে তাদেরকে আমরা বলছি বিটা ডাইভার্সিটি। ঠিক একই রকমভাবে গামা ডাইভার্সিটি। দেখো প্রথমে আমি বলি গামা ডাইভার্সিটি বিষয়টা বৃহৎ অর্থে ব্যবহৃত হয়। বৃহৎ অর্থে বলতে কীরকম, যেমন পি বনাঞ্চল আর কিউ বনাঞ্চল, দু ধরনের বনাঞ্চলে মোট কত ধরনের উদ্ভিদ আছে সেটাকে আমাদের কাউন্ট করতে লাগবে। দেখো সেটা একটা বনাঞ্চলের মধ্যেও থাকে, দুটা বনাঞ্চলের মধ্যেও থাকতে পারে, তিনটা বনাঞ্চলের মধ্যেও থাকতে পারে, ডাস নট ম্যাটার। এখানে বিষয়টা হচ্ছে মোট কত ধরনের উদ্ভিদ রয়েছে, প্রজাতির উদ্ভিদ রয়েছে। যেমন এখানে এবিসিডি আছে, তো আমি এখানে এবিসিডি নিয়েছি। তারপর দেখো না বিসি আছে, তো বিসি তো নেওয়া হয়ে গেছে। এছাড়াও কি রয়েছে, ইএফ রয়েছে, ইএফ রয়েছে। অর্থাৎ দুটা বনাঞ্চলে এবিসিডি ইএফ বাদ দিয়ে তো আর অন্য প্রজাতির উদ্ভিদ নেই, তাই দুটা বনাঞ্চল মিলে কি কি প্রজাতির উদ্ভিদ হচ্ছে, এবিসিডি ইএফ, এই 6 ধরনের প্রজাতির উদ্ভিদ হচ্ছে। তার জন্য এটাকে বলা হবে গামা ডাইভার্সিটি। আশা করি ম্যাথামেটিক্যালি বোঝানোর চেষ্টা করলাম, তোমরা বুঝতে পেরেছো। দেখো এগুলো সংজ্ঞা মুখস্থ করে অনেক সময় বোঝা যায় না বা সংজ্ঞা পড়েও বোঝা যায় না, তোমাদের কী করতে লাগে, ম্যাথামেটিক্যালি বিষয়টাকে এক্সপ্লেন করার মাধ্যমে বিষয়টাকে বুঝতে লাগবে, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। তার কি নোটটা আমি এখানে লিখে দিয়েছি, কি নোটের সাহায্যে তোমরা ইজিলি আরও বুঝতে পারবে কি বলা হয়েছে। তার মানে আলফা ডাইভার্সিটি কী হলো, প্রতিটি কমিউনিটির প্রজাতির সংখ্যা, মানে প্রতিটি কমিউনিটির প্রজাতির সংখ্যা, মানে এক একটা বনাঞ্চলে কত ধরনের প্রজাতির উদ্ভিদ আছে, ব্যাপারটা এই ধরনের হয়ে গেল। বিটা ডাইভার্সিটি মানে কি দাঁড়ালো, বিটা ডাইভার্সিটি মানে দাঁড়ালো যে কমিউনিটিগুলির মধ্যে পার্থক্য, মানে যে কমিউনিটি আমি সিলেক্ট করছি সেই কমিউনিটিগুলির মধ্যে প্রজাতির যে পার্থক্যটা সেটাকে আমরা বলবো বিটা ডাইভার্সিটি। গামা ডাইভার্সিটি হচ্ছে যতগুলি কমিউনিটি আছে সেই কমিউনিটির মধ্যে যত ধরনের প্রজাতির উদ্ভিদ আছে বা যত ধরনের মোট প্রজাতি আছে তাদেরকে আমরা বলছি গামা ডাইভার্সিটি। আশা করি বিষয়টা প্রত্যেকের ক্লিয়ার হয়ে গেছে। তো
তো প্রশ্নে আমরা কি আলোচনা করব? প্রশ্নে আমরা আলোচনা করব একটি নির্দিষ্ট অঞ্চল, বুঝতে পারছো পার্টিকুলার একটা অঞ্চল বলেছে, তাহলে পার্টিকুলার একটা অঞ্চলের মধ্যে যে নানা জীবগোষ্ঠীর বৈচিত্র্য দেখা যায় তাকে আমরা কি বলবো? নো ডাউট আলফা বৈচিত্র্য বা আলফা ডাইভার্সিটি। দেখো কোশ্চেন নাম্বার 23। কোশ্চেন নাম্বার 23 কি রয়েছে? কোশ্চেন নাম্বার 23 রয়েছে, কোন বৌদ্ধ সম্মেলনে বৌদ্ধরা হিনজান ও মহাযান এই দুই সম্প্রদায়ে বিভক্ত হয়ে যায়? কোন বৌদ্ধ সম্মেলনে? তো আগে আমরা এটা ডিটেলস আলোচনা করি, তারপরে কোশ্চেনের মধ্যে আসছি। দেখো বিষয়টা হচ্ছে যে গৌতম বুদ্ধ প্রচারিত যে বৌদ্ধ ধর্ম সেটা ভারত এবং ভারতের বাইরে ব্যাপক বিস্তার লাভ করে। বলতে গেলে পুরো এশিয়ার মধ্যে বৌদ্ধ ধর্ম ছড়িয়ে গেছিল। আচ্ছা, বৌদ্ধ ধর্মের দুটা বিভাগ, একটা হচ্ছে হিনজান আর একটা হচ্ছে মহাযান। তো এই যে হিনজান আর মহাযান এই দুটি যে বিভাগ, এই বিভাগ হয় চতুর্থ সংগীতিতে। কত সংগীতিতে? চতুর্থ সংগীতিতে এই বিভাগটা, এই ক্লাসিফিকেশনটা হয়। দেখো আমরা বৌদ্ধ সংগীতি নিয়ে আরেকটু আলোচনা করি। বৌদ্ধ ধর্মের ইতিহাসে বিভিন্ন সময়ে নানা তত্ত্ব ও চর্চা নিয়ে মতপার্থক্য জন্মেছে। মানে বৌদ্ধ ধর্মের যে ইতিহাস সেটা নিয়ে বিভিন্ন ধরনের এক একজন এক এক বিষয় বলেছে, এক একজনের এক এক মত প্রকাশ করেছে, তো মতপার্থক্য তৈরি হয়েছে। প্রথম কয়েক দশকে বৌদ্ধ সংঘ একক ছিল। মানে প্রথম কয়েক দশকে কি হয়েছে? বৌদ্ধ সংঘ বিভাজিত হয়নি, একক ছিল, অর্থাৎ সবারই মতামত একই ধরনের ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নীতি সংক্রান্ত মতের ভিন্নতার জন্য তাদের মধ্যে পার্থক্য দেখা যায়। এই ভিন্নতার কারণেই ফাইনালি কি দেখা যায়? বিভিন্ন ধরনের বুদ্ধিস্ট কাউন্সিল অনুষ্ঠিত হয়। এই মত পার্থক্যের উপর বেস করে বিভিন্ন ধরনের বুদ্ধিস্ট কাউন্সিল যেগুলো অনুষ্ঠিত হয়। তো কোন বুদ্ধিস্ট কাউন্সিলে কি হয়েছে সেটা একটু আমি ইন শর্টের মধ্যে তোমাদের বলে দিচ্ছি, কারণ এই কি পয়েন্টগুলো মনে রাখলেই তোমাদের হবে। দেখো প্রথমে প্রথম বৌদ্ধ সম্মেলন গৌতম বুদ্ধের মৃত্যু, পরবর্তীতে পাটলিপুত্র বর্তমানে যেটা পাটনা অনুষ্ঠিত হয়। তাহলে গৌতম বুদ্ধের মৃত্যুর পর, যেটাকে গৌতম বুদ্ধের মৃত্যুটাকে কী বলে? নির্বাণ। এটা অনেক সময় পরীক্ষায় কোশ্চেন আসে। তো তার পরবর্তীতে পাটলিপুত্রে প্রথম কি হয়? প্রথম বৌদ্ধ সম্মেলন সংগঠিত হয়। আচ্ছা, এখানে কি কাজ হয়েছে? এই প্রথম বৌদ্ধ সম্মেলনে কি হয়েছে? এখানে মূলত বুদ্ধের যে বাণী, তার যে ধর্মগ্রন্থ, সেই ধর্মগ্রন্থ এবং বাণীকে সংরক্ষণ করা হয়। দ্বিতীয়ত দেখো, দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন মূলত বুদ্ধের যে শিষ্যদের মধ্যে অমলতা ও শৃঙ্খলা বজায় রাখার জন্য এই বৌদ্ধ সম্মেলন করা হয়। অর্থাৎ দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনে বৌদ্ধের যে শিষ্য আছে সেই বৌদ্ধের শিষ্যদের মধ্যে যাতে একটা কানেকশান তৈরি হয়, বেস্ট রিলেশন তৈরি হয়, তাদের মধ্যে যে শৃঙ্খলা বজায় থাকে, তার জন্য দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন সংগঠিত হয়। তৃতীয় বৌদ্ধ সম্মেলন কেন হয়েছে? সম্রাট অশোকের অধীনে, এটা অনেক সময় পরীক্ষায় আসে যে কার অধীনে তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল, সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে অশোক, সম্রাট অশোকের অধীনে। দেখো এখানে ধর্মগ্রন্থের সংস্কার ও বৌদ্ধ মিশন প্রচারের জন্য তৃতীয় বৌদ্ধ সম্মেলন সংগঠিত হয়। চতুর্থ বৌদ্ধ সম্মেলন কোথায় হয়? এটা ইম্পর্টেন্ট। চতুর্থ বৌদ্ধ সম্মেলন যেটা হয়েছে সেটা কিন্তু শ্রীলঙ্কায় হয়েছে। আর এই চতুর্থ বৌদ্ধ সম্মেলনেই হিনজান ও মহাযান বৌদ্ধদের মধ্যে কি হয়? পার্থক্য তৈরি হয়। এখন প্রশ্ন হলো, এই যে হিনজান আর মহাযান, এই যে কনসেপ্ট, এই কনসেপ্টটা একটু আলোচনা করা যেতে পারে। দেখো হিনজান আর মহাযানের মধ্যে ডিফারেন্স কোথায়? দেখো হিনজান যে বিষয়টা সেটা হচ্ছে ক্ষুদ্র বাহিনী বা প্রাচীন পথ, কিন্তু মহাযান এর অর্থ হচ্ছে বৃহৎ পথ। ব্যাপারটা কীরকম? দেখো হিনজানের ক্ষেত্রে কি হয়? মূলত ব্যক্তি
মুক্তি বা নির্বাণ অর্জনের উপর গুরুত্ব দেয়। মানে পার্টিকুলার কোনো একজন ব্যক্তি সে কি করে মুক্তি লাভ করবে সেই বিষয়টার উপরে গুরুত্ব দেয়, সে কারো বিষয়ে ভাবে না, নিজের মুক্তির বিষয়ে ভাবে। এটা হচ্ছে হিনজান, মানে পার্টিকুলার নিজের বিষয়ে চিন্তা ভাবনা করা। আর অন্যদিকে যদি আমরা মহাযান বলি, এক্ষেত্রে শুধু ব্যক্তিগত মুক্তি নয়, সকল প্রাণীর জন্য বোধিসত্ত্ব হবার লক্ষ্য রাখে। অর্থাৎ প্রত্যেক প্রাণীর মধ্যে যাতে জ্ঞান বুদ্ধি সঞ্চার ঘটে সেই বিষয়েও কিন্তু মহাযান ভাবে। তো এই দুটা কনসেপ্টের উপর বেস করে হিনজান মহাযান ভাগ হয়ে গেছে। আচ্ছা, হিনজানে কী হয়, বৌদ্ধের প্রাথমিক যে শিক্ষা সেটাকে অনুসরণ করে, আর মহাযানে কী হয়, নতুন বৌদ্ধ গ্রন্থ ও দর্শন এখানে অন্তর্ভুক্ত হয়ে যায়। তো মেইনলি এখানে মেইন পার্থক্য আমাদের যেটার উপরে হবে সেটা হচ্ছে হিনজানের ক্ষেত্রে ব্যক্তি মুক্তি, ব্যক্তি তার নিজের বিষয়ে ভাবে এবং তার মুক্তির বিষয়ে ভাবে, কিন্তু মহাযানের ক্ষেত্রে যেটা হবে, ব্যক্তিগত মুক্তি তো আছেই, শুধুমাত্র ব্যক্তিগত মুক্তির তো আছেই, সেটা তো শুধু নয়, সকল প্রাণীর মধ্যে যাতে বোধিসত্ত্ব অর্থাৎ জ্ঞান অর্জন ঘটে, জ্ঞানের সঞ্চার ঘটে, সেই বিষয়েও কিন্তু মহাযান বলে। তো এই দুটো কনসেপ্ট যেহেতু পুরোপুরি ভিন্ন, তার জন্য একটাকে বলা হয়েছে হিনজান আর একটাকে বলা হচ্ছে মহাযান। আশা করি পুরোপুরি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। কোশ্চেন নাম্বার 24, কোশ্চেন নাম্বার 24, কালীবঙ্গান কোথায় অবস্থিত? চলো কালীবঙ্গান সম্পর্কে আগে ডিটেলস জেনে আসি, তারপরে এই প্রশ্নের আমরা উত্তর করব। প্রথমে আমরা দেখে নিই কালীবঙ্গানের অবস্থান। কালীবঙ্গান আমাদের ভারতেই অবস্থিত, রাজস্থানে রয়েছে। রাজস্থানের পার্টিকুলার কোথায়? সিকার জেলার মধ্যে এই কালীবঙ্গান পড়ছে। ভৌগোলিক বৈশিষ্ট্যর দিক থেকে যদি কালীবঙ্গানকে আলোচনা করা যায় তাহলে হলো কালীবঙ্গান ঘাগর হাকরি নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থিত। এটা একটা প্রাচীন জনপদ ছিল, মানে কালীবঙ্গান একটা প্রাচীন জনপদ ছিল। কেমন প্রাচীন জনপদ? নদী ভিত্তিক একটা প্রাচীন জনপদ ছিল। এই হচ্ছে কালীবঙ্গানের অবস্থান। দেখো কালীবঙ্গানে এটা ছিল হচ্ছে প্রাচীন সিন্ধু সভ্যতার একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র। কেউ যারা হিস্ট্রিতে পড়ো, মানে হরপ্পা সভ্যতা, মেহেরগড় সভ্যতা, তখন তোমরা হয়তো পড়ে থাকবে, প্রাচীন সিন্ধু সভ্যতার ইন্দুস ভ্যালি সিভিলাইজেশনের একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র হচ্ছে কালীবঙ্গান। আচ্ছা, এখানে মনে রাখবে যে কালীবঙ্গান যে ওটা একটা শহর, কিন্তু বলতে গেলে শহর ছিল। শহরের যে পরিকল্পনা, যে সিটি প্ল্যানিং ছিল, রাস্তার সজ্জা সেটা গ্রিড প্যাটার্ন ছিল। আচ্ছা, প্রথমবার হিন্দুস্থানে খোলা আগুনের ভস্মচিহ্ন পাওয়া যায় এই কালীবঙ্গানে, যেটা নির্দেশ করে প্রস্তর যুগ থেকে ধাতুবিদ্যা যুগ পর্যন্ত মানুষের আচার অনুষ্ঠান কেমন ছিল সে বিষয়ে। এখন আমরা আলোচনা করব কালীবঙ্গানের প্রজাতান্ত্রিক বৈশিষ্ট্য। মানে কালীবঙ্গান, আমি একটু আগে বললাম এটা একটা শহর ছিল, তবে প্রাচীন শহর। কালীবঙ্গান হলো মাটির ইটের তৈরি একটা প্রাচীন শহর। এখানে দুটি অংশে শহরটা ভাগ ছিল। একটা অংশ হচ্ছে অ্যাক্রোপলিস, যেটাকে বলা হয় উঁচু অংশ, আর একটা হচ্ছে নিম্ন শহর। তো অ্যাক্রোপলিসে কারা থাকতো? সেখানে রাজা আর শাসকরা থাকতো। নিম্ন শহরে সাধারণ মানুষ বসবাস করত। চাষাবাদ আর জলপান ব্যবস্থা নিয়ে যদি আলোচনা করা যায় তাহলে দেখা যাবে যে এখানকার মানুষ প্রাথমিকভাবে গম, বার্লি এগুলো চাষ করত এবং পশুপালন করত। তারপর দেখো, এই যে একটা বৈশিষ্ট্য আমি এখানে বলবো, কালীবঙ্গানে প্রথমবার চাষের ক্ষেত্র পাওয়া গেছে, যা প্রমাণ করে যে মানুষ প্রায় 2600 খ্রিস্টপূর্বাব্দে উন্নত কৃষিকাজ করত। তো অনেক সময় কোশ্চেনটা এটা হয়, সেন্ট্রাল এক্সামগুলোতে দেখা যায় যে চাষের ক্ষেত্র কোথায় পাওয়া গেছে। তো চাষের ক্ষেত্র কালীবঙ্গানে কিন্তু পাওয়া গেছিল প্রথমবার। হরপ্পা সভ্যতার ক্ষেত্রে কোথায় পাওয়া গেছে। এখন আমরা জানবো কালীবঙ্গান থেকে যে বিষয়গুলি জানা গেছে বা যে বিষয়গুলি আবিষ্কার হয়েছে, কি কি খুঁজে পাওয়া গেছে, কি কি চিহ্ন আর নিদর্শন দেখে নিই। কাঠের সরঞ্জাম পাওয়া গেছে, অর্থাৎ কপারের সরঞ্জাম পাওয়া গেছে। মাটির তৈরি পোয়েট্রি, মৃৎশিল্প, শিলমোহর, শিলস পাওয়া গেছে। আগুনের চিহ্ন, ফায়ার অ্যাল্টার্স পাওয়া গেছে। এই সমস্ত নিদর্শন কি প্রমাণ করে? কালীবঙ্গান কি ধর্মীয় দিক থেকে ও প্রশাসনিক দিক থেকে উন্নত ছিল। তো ফাইনালি আমরা কালীবঙ্গান সম্পর্কে
যে কনক্লুশনে আসলাম সেটা হচ্ছে কালিবঙ্গান ছিল একটা প্রাচীন সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ শহর, যা আধুনিক ভারতের রাজস্থান রাজ্যে অবস্থিত। এইটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। কালিবঙ্গান কোথায় অবস্থিত? রাজস্থান রাজ্যে অবস্থিত। এটি শুধু প্রত্নতাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ নয়, বরং প্রাচীন মানব সভ্যতায় যে চাষাবাদ, নগর পরিকল্পনা, ধর্মীয় আচার অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ প্রমাণ বহন করে। তো সেটাই আমরা একটু আগে দেখলাম যে ওখানে চাষাবাদ হয়েছিল, আগুনের ব্যবহার পাওয়া গেছে, আর নগর পরিকল্পনাটা সুন্দর ছিল, রাস্তাঘাট ঠিকঠাক ছিল, এই সম্পর্কে আমরা জানতে পারি। তো এখানে ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কালিবঙ্গান কোথায় অবস্থিত। কালিবঙ্গান হয়ে যাবে কিন্তু রাজস্থান রাজ্যে অবস্থিত। এবার আমরা আমাদের কোশ্চেনে ফিরে আসলাম। আমাদের কোশ্চেনে রয়েছে কালিবঙ্গান কোথায় অবস্থিত, সেক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যাবে কিন্তু কালিবঙ্গান রাজস্থান রাজ্যে অবস্থিত। দেখো আমাদের পরের প্রশ্ন রয়েছে কৃষ্ণ, এটা হবে কৃষ্ণদেব রায় কোন শাসকের সমসাময়িক ছিলেন? কৃষ্ণদেব রায় কোন শাসকের সমসাময়িক ছিলেন? দেখো কৃষ্ণদেব রায় তিনি বিজয়নগরের তুলুপ বংশের রাজা। কোথাকার? বিজয়নগরের তুলুপ বংশের রাজা ছিলেন কৃষ্ণদেব রায়। তিনি যে মুঘল সম্রাট বাবরের সমসাময়িক ছিলেন। তার আমলে মানে হাজারার রঙ্গস্বামী মন্দির এবং বিঠল স্বামী মন্দির নির্মিত হয়েছে। তো মন্দিরগুলোরও নাম মনে রাখতে লাগবে, আমি আবার বলছি, হাজারার রঙ্গস্বামী মন্দির আর হচ্ছে বিঠল স্বামী মন্দির নির্মিত হয়েছে। এবং তিনি কোথাকার রাজা ছিলেন? তিনি বিজয়নগরের তুলুপ বংশের রাজা ছিলেন। আর তিনি কোন মুঘল সম্রাটের সমসাময়িক ছিলেন? তিনি বাবরের সমসাময়িক ছিলেন হচ্ছেন কৃষ্ণদেব রায়। এখন আমরা প্রশ্নের উত্তর করব, দিল্লির কোন সুলতান প্রথম জিজিয়া কর প্রবর্তন করেন? তো প্রথমে আমরা জেনে নিই যে জিজিয়া কর কি এবং সেটার ফাংশন কি। তো আমরা এখন জানব যে জিজিয়া করটা কি। দেখো প্রথমে আমি বলে রাখি, জিজিয়া এই যে কর, এই করটা অ্যাপ্লিকেবল ছিল বা এই করটা কাদের উপর লাগানো হয়েছিল? এই করটা বা এই ট্যাক্সটা লাগানো হচ্ছে অমুসলিম নাগরিকদের উপর। কারা এই অমুসলিম নাগরিক? যারা মুসলিম নন, যেমন হিন্দু, খ্রিস্টান, এই সমস্ত নাগরিকদের উপর জিজিয়া কর লাগানো হয়েছিল। কারা লাগিয়েছিল? এই যে ইসলামী যে শাসক, তারা এই মুসলিম নাগরিকদের উপর জিজিয়া কর লাগিয়েছিল। আচ্ছা, এই কর লাগানোর পিছনে কারণ কি ছিল? এটাতে তাদের কি হবে? দেখো জিজিয়া কর ছিল হচ্ছে তোমাদের হেড ট্যাক্স, মানে প্রত্যেককে দিতে লাগবে, যারা অমুসলিম তাদের প্রত্যেককে দিতে লাগবে এই জিজিয়া কর বা জিজিয়া ট্যাক্স। অর্থাৎ এটা প্রতি ব্যক্তি বা প্রতি মাথা অনুযায়ী ধার্য করা হতো। এটার পিছনের উদ্দেশ্য কী ছিল? এটা ছিল যে মুসলিমদের সামরিক সেবা থেকে ছাড় দেওয়া, মানে মুসলিমদের সেনাবাহিনীদের সেবা করার প্রয়োজন নেই, কিন্তু তার পরিবর্তে তাদেরকে ট্যাক্স দিতে লাগবে, সেটাই ছিল জিজিয়া কর। এছাড়া কি ছিল? মুসলিম শাসকদের আরেকটা বিষয় ছিল, সেটা হচ্ছে তারা রাজ্য চালানোর জন্য যে অর্থ প্রয়োজন, সে অর্থের অনেকটাই এই জিজিয়া কর থেকে তারা কালেক্ট করতে পারতো, সংগ্রহ করতে পারতো। এটা ছিল জিজিয়া কর। তাহলে জিজিয়া কর হচ্ছে অমুসলিমদের উপর, অর্থাৎ হিন্দু এবং খ্রিস্টানদের উপর ইসলামী শাসকরা লাগিয়েছিল। কিসের জন্য? তাদেরকে ছাড় দিয়েছিল যে সেবা কার্য করতে লাগবে না সামরিক সেনাবাহিনীদের, আর তার পরিবর্তে যে মুসলিম শাসকরা যে জিজিয়া কর পেত সেটা তাদের রাজ্য পরিচালনার ক্ষেত্রে ব্যবহৃত হতো। আর এই জিজিয়া কর ছিল হেড ট্যাক্স, অর্থাৎ মাথাপিছু ট্যাক্স দিতে লাগতো যারা অমুসলিম নাগরিক ছিল। প্রশ্ন হচ্ছে দিল্লির কোন সুলতান জিজিয়া কর প্রবর্তন করেন? কুতুবউদ্দিন আইবক তিনি কিন্তু জিজিয়া কর প্রবর্তন করেন। দেখো পরের প্রশ্ন কি রয়েছে, তুগলকনামা কে রচনা করেন? তুগলকনামা রচনা করেন আমির খসরু। আমির খসরু তিনি তুগলকনামা রচনা করেন। দেখো প্রশ্ন রয়েছে দি ব্ল্যাক হোল ট্র্যাজেডি
1756 সালে কোন শহরে ঘটেছিল? তো প্রথমে আমরা জেনে নিই যে এই ব্ল্যাক হোল ট্র্যাজেডি কি, কত সালে হয়েছিল। দেখো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে কলকাতার কড়া পরিস্থিতি সংঘটিত হয়েছিল। মুঘল নেটিভ বাহিনী শহর আক্রমণ করার পর, মানে মুঘল নেটিভ বাহিনী যখন শহর আক্রমণ করার পর প্রায় 145 জন বন্দীকে একটি ছোট ঘরে বন্দি করে রাখা হয়েছে। তাহলে বুঝতেই পারছো কতজনকে বন্দি করে রাখা হয়েছে, 145 জনকে একটা ছোট ঘরের মধ্যে বন্দি করে রাখা হয়েছে। রাতে ভয়াবহ গরম ও আবহাওয়ার প্রভাবে ওই 145 জনের মধ্যে 100 জনেরও বেশি বন্দির মৃত্যু হয়েছিল। আর এটা কোথায় হয়েছে? এটা হয়েছে কলকাতায়। কত সালে? 1756 সালে। তাহলে বিষয়টা কি হলো? বিষয়টা হলো এই যে ব্ল্যাক হোল ট্র্যাজেডি 1756 সালে কলকাতা শহরে ঘটেছিল। তো দেখো এখানে, তো সেক্ষেত্রে দ্য ব্ল্যাক হোল ট্র্যাজেডি 1756 কোন শহরে হয়েছে? এটা কিন্তু কলকাতা শহরে হয়েছিল। তো পরের কোশ্চেনটা ভালো কোশ্চেন, যে ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রধান প্রেরণাদাতা কে ছিলেন? দেখো ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রেরণাদাতা কে ছিলেন সেটা জানতে চেয়েছে। অনেক স্টুডেন্টই ভাববে যে ইয়ং বেঙ্গল আন্দোলনের নেতা কে ছিল, সেক্ষেত্রে অনেকে বলবে যে হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও, কিন্তু না, তিনি প্রেরণাদাতা ছিলেন। তো দেখি আমরা আরেকটু ডিটেল জেনে আসি, তারপরে এই প্রশ্নটার উত্তর আমরা করব। কি এই ইয়ং বেঙ্গল মুভমেন্ট? দেখো ইয়ং বেঙ্গল আন্দোলন বা ইয়ং বেঙ্গল মুভমেন্ট 1800 দশকে প্রারম্ভে কলকাতায় উত্থিত এক বুদ্ধিজীবী আন্দোলন। অর্থাৎ বুদ্ধিজীবীদের মধ্যে একটা আন্দোলন শুরু হয়েছে, মানে বুদ্ধিজীবীরা একটা আন্দোলন শুরু করেছে, সেটা হচ্ছে ইয়ং ইন্ডিয়া মুভমেন্ট, না ইয়ং বেঙ্গল মুভমেন্ট নামে পরিচিত। এই চিন্তাধারার উদ্ভব কেন হয়? ব্যাপারটা কিছুই না, মানে এই আন্দোলনে কাদেরকে দেখা গেছিল? এই আন্দোলনে ইংরেজি জানা কিছু শিক্ষিত মানুষ ও ইউরোপীয় মতাদর্শে বিশ্বাসী কিছু মানুষ এই ইয়ং বেঙ্গল মুভমেন্টে অংশগ্রহণ করেছিল। ব্যাপারটা কি, যে বাঙালি যুবকরা ইংরেজি শিক্ষা গ্রহণ করেছিল, লজিক ও যুক্তি ব্যবহার করে তারা কি করত? লজিক ও যুক্তি ব্যবহার করে তারা তর্ক করত। অর্থাৎ যারা শিক্ষার আলোতে শিক্ষিত হয়েছে, ইংরেজি সাহিত্যে বা ইংরেজিতে যারা পারদর্শী হয়েছে তখনকার দিনে, তাদের কাছে কুসংস্কারের বিরুদ্ধে লড়ার জন্য একটা আন্দোলন ওরা শুরু করেছিল, সেটা হচ্ছে ইয়ং বেঙ্গল আন্দোলন। অর্থাৎ ওরা আধুনিকতার যুগে প্রবেশ করার ইচ্ছা প্রকাশ করেছিল তখন। দেখো ব্যাপারটা কীরকম, যে হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও তিনি ছিলেন একজন শিক্ষক। এই ডিরোজিওই ছিলেন ইয়ং বেঙ্গল আন্দোলনের মুখ্য প্রেরণাদাতা। ইয়ং বেঙ্গল মুভমেন্টের মেইন কাজই ছিল সামাজিক সংস্কারে অংশগ্রহণ করা, অর্থাৎ সমাজে যে কুসংস্কার ছড়িয়েছিল তখন তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। এটা ছিল ইয়ং বেঙ্গল মুভমেন্টের মতাদর্শ। আচ্ছা, সংক্ষেপে যদি আমরা বলি সেক্ষেত্রে বিষয়টা এরকম দাঁড়িয়ে যাবে যে ইয়ং বেঙ্গল আন্দোলন 1820 থেকে 1830-এর দশকে কলকাতার যে শিক্ষিত যুবকরা ছিল তারা শুরু করেছিল, আর এটার অনুপ্রেরণাদাতা ছিলেন হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও। তাহলে দেখো এখানে আমাদের প্রশ্নের উত্তর আমরা করি যে ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রধান প্রেরণাদাতা কে ছিলেন, সেক্ষেত্রে উত্তর কিন্তু আমাদের হয়ে যাবে এইচ ভি ডিরোজিও, অর্থাৎ হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও।
দেখো পরের প্রশ্ন কি রয়েছে, 3 কাঠিয়া ব্যবস্থা এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কোন সত্যাগ্রহে গান্ধীজি অংশগ্রহণ করেছিলেন? 3 কাঠিয়া ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তিনি কোন সত্যাগ্রহে অংশগ্রহণ করেছিলেন গান্ধীজি, সেটা আমাদের এখানে জানতে লাগবে। প্রথমে আমরা জেনে নিই এই 3 কাঠিয়া যে ব্যাপারটা এটা আসলে কি, অর্থাৎ 3 কাঠিয়া ব্যবস্থা, 3 ক্রপ সিস্টেম বিষয়টা কি। দেখো ইংরেজরা না কৃষকদের মানে 3টি নির্দিষ্ট ফসল ফলাতে বাধ্য করত। সেই 3টি নির্দিষ্ট ফসল কি, ধান, গম ও অন্যান্য কিছু বাণিজ্যিক ফসল, অর্থাৎ 3টা ফসল তাদের বছরে ফলাতেই লাগবে, ফলাতে তাদের বাধ্য করা হতো। এই যে 3 ক্রপ সিস্টেম, অর্থাৎ 3 ধরনের ফসলের চাষ বাধ্যতামূলকভাবে করানো, এটাই হচ্ছে 3 কাঠিয়া ব্যবস্থা নামে পরিচিত। দেখো এই 3 কাঠিয়া সিস্টেমের জন্য কি হয়েছে, এই 3 কাঠিয়া সিস্টেম এর ফলে ব্রিটিশদের জোরপূর্বক যে কৃষি নীতি, অর্থাৎ কৃষকদের 3 ধরনের ফসল চাষ করতেই লাগবে বাধ্যতামূলকভাবে, এর ফলে কৃষকদের মধ্যে এক সমস্যা তৈরি হয়েছিল। কৃষকরা দারিদ্র্যের শিকার হয়ে পড়েছিল। প্রাকৃতিক তাদের যে চাষ আবাদ সে বিষয়ে তারা বাধাপ্রাপ্ত হচ্ছিল, কারণ তাদের যে ফসল চাষ করা দরকার তারা সেটা না চাষ করে ব্রিটিশদের কথা মতো 3 ধরনের ফসল চাষ করতে হতো। এতে তাদের মধ্যে অসন্তুষ্টি দেখা দেয় বলতে গেলে, এবং দারিদ্রতা বাড়তে থাকে। তখনই ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে কৃষকদের পাশে এসে দাঁড়িয়েছিলেন গান্ধীজি। তিনি তখন যে সত্যাগ্রহ অংশগ্রহণ করেছিলেন সেটার নাম হচ্ছে চম্পারণ সত্যাগ্রহের মাধ্যমে কৃষকদের পাশে তিনি এসে দাঁড়িয়েছিলেন ন্যায় প্রতিষ্ঠার জন্য। তো আমরা শর্ট ট্রিকে আমরা কি মনে রাখবো, ধ্যান দিয়ে দেখো, যে 3 কাঠিয়া ব্যবস্থা, এতে কৃষকরা কষ্ট পায়, তারা অসন্তুষ্ট হয়ে ওঠে। গান্ধীজি চম্পারণ সত্যাগ্রহ শুরু করে, এর ফলে শুরু হয় ন্যায়ের লড়াই। দেখো তারপরের প্রশ্ন রয়েছে, গান্ধীজি ইয়াং ইন্ডিয়া পত্রিকা মারফত 11 দফা সংস্কারের প্রস্তাব পেশ করেন কবে? ব্যাপারটা হচ্ছে ইয়াং ইন্ডিয়া এটা ছিল একটা পত্রিকা, এটা একটা কী ছিল, পত্রিকা, মহাত্মা গান্ধী কর্তৃক প্রকাশিত। মহাত্মা গান্ধী এই পত্রিকাটাকে প্রকাশ করেছিলেন, ইয়াং ইন্ডিয়া। অনেক সময় পরীক্ষা এটা আসে, ইয়াং ইন্ডিয়া পত্রিকাটি কে প্রকাশ করেন, সেক্ষেত্রে মহাত্মা গান্ধী কর্তৃক প্রকাশিত একটা পত্রিকা। কত সালে প্রকাশিত হয়? 1919 থেকে 1931 সালের মধ্যে এটি প্রকাশিত হয়। আচ্ছা, এই পত্রিকার মাধ্যমে গান্ধীজি কি ছড়িয়ে দিতে চেয়েছিলেন? গান্ধী সাধারণ জনগণ ও রাজনৈতিক নেতাদের কাছে তার যে চিন্তা, তার যে রাজনৈতিক মতামত, ভারতীয় স্বাধীনতা আন্দোলনের যে উদ্দেশ্য সেটা তুলে ধরতে চেয়েছিলেন এই ইয়াং ইন্ডিয়া সংবাদপত্রের বা পত্রিকার মাধ্যমে। গান্ধীজি 11 দফা সংস্কার প্রস্তাব মূলত ব্রিটিশ সরকারের প্রতি গান্ধীজির একটা সুস্পষ্ট রাজনৈতিক দাবি ছিল, যেখানে ভারতীয়দের স্বায়ত্তশাসন ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংস্কারের জন্য চাহিদা উত্থাপন করা হয়েছে। অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংস্কার এবং ভারতীয় স্বায়ত্তশাসনের উপর বেস করে তিনি 11 দফার দাবি তুলেছিলেন ব্রিটিশ সরকারের কাছে। দেখো এই বিষয়টা কী ছিল মূলত, দেখো 1919 তো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছে। এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং রাউলাট আইনের বিরোধিতার প্রেক্ষাপটে গান্ধীজি চেয়েছিলেন রাজনৈতিক একটা প্রতিবাদ করতে। কাদের বিরুদ্ধে? ব্রিটিশদের বিরুদ্ধে। তখন তিনি এই 11 দফা দাবিকে উত্থাপন করেছিলেন। 11 দফা সংস্কারের প্রস্তাব তিনি প্রকাশ করেছিলেন সরাসরি ইয়াং ইন্ডিয়া পত্রিকার মাধ্যমে 1900 সালের মধ্যে। তো দেখি এটা অ্যাকচুয়ালি 1930 সাল হবে, 1930 সাল হবে। দেখো আমরা প্রশ্নে চলে আসলাম যে গান্ধীজি ইয়াং ইন্ডিয়া পত্রিকা মারফত 11 দফা সংস্কারের প্রস্তাব পেশ করেন
কত সালে? 1930 সালের 30শে জানুয়ারি হয়ে যাবে এখানকার সঠিক উত্তর। পরের প্রশ্ন রয়েছে, কোন ভাইরাসের আক্রমণে জন্ডিস রোগ হয়? কোন ভাইরাসের আক্রমণে জন্ডিস রোগ হয়? তো প্রথমে আমরা জন্ডিস রোগটা কি সেটা আমরা জেনে নিই, তারপরে আমরা কোন ভাইরাসের আক্রমণে হচ্ছে সেটা আমরা পড়ব। দেখো ব্যাপারটা কীরকম, জন্ডিস এক ধরনের স্বাস্থ্য সমস্যা যেখানে কি হয়, শরীরের যে ত্বক, চোখের যে সাদা অংশ আর যে লালা সেটা ইয়েলো কালারের হয়ে যায়, হলদেটে হয়ে যায়। এর পিছনে কারণ কি, কেন এরকম ইয়েলো কালার হয়ে যায়? কারণ হচ্ছে রক্তে যে বিলিরুবিন থাকে, সেই বিলিরুবিনের মাত্রাটা যখন বেড়ে যায় তখনই কিন্তু আমাদের শরীরের ত্বক, চোখের সাদা অংশ আর লালা এটা ইয়েলো কালারের হয়ে যায়। কেন কি, যখন বিলিরুবিনের পরিমাণ বেড়ে যায় মাত্রার দিক থেকে, সেটা লিভার, এর ফলে কি হয়, লিভার ঠিকমতো কাজ করতে পারে না, যা লিভার ঠিকমতো কাজ না করার কারণে ঘটে। আচ্ছা, জন্ডিস একটি রোগ নয়, বরং এটি বিভিন্ন রোগের লক্ষণ। দেখো যে জন্ডিস মূলত হেপাটাইটিস ভাইরাস দ্বারা সংক্রামিত হয়ে থাকে। এবার হেপাটাইটিস ভাইরাস বিভিন্ন ধরনের রয়েছে। কত ধরনের হেপাটাইটিস ভাইরাস রয়েছে, তাদের প্রভাবে তাদের যে জন্ডিসের প্রভাব সেটা একটু আমরা জেনে নিই। প্রথমে আমরা পড়ব হেপাটাইটিস এ ভাইরাস। তো এইচ হেপাটাইটিস, ভিতে ভাইরাস, মিডিলে এ, হেপাটাইটিস এ ভাইরাস হয়। আবার রয়েছে হেপাটাইটিস বি ভাইরাস, এইচবিভি। হেপাটাইটিস সি ভাইরাস আর হেপাটাইটিস ই ভাইরাস। অর্থাৎ বুঝতেই পারছো যে ফাইনালি কি দাঁড়ালো, ফাইনালি যে বিষয়টা আমাদের সংক্ষেপে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে জন্ডিসের ভাইরাসজনিত কারণ মূলত হেপাটাইটিস ভাইরাস। কোন ভাইরাস? হেপাটাইটিস ভাইরাস। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, কোশ্চেন কি রয়েছে? কোশ্চেন রয়েছে কোন ভাইরাসের আক্রমণে জন্ডিস রোগ হয়? সেক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যাবে হেপাটাইটিস ভাইরাসের আক্রমণে জন্ডিস রোগ হয়। দেখো পরের প্রশ্ন রয়েছে, এক্স রে নিচের কোনটিতে ভেদ করতে পারে না? এক্স রে কার মধ্য দিয়ে যেতে পারে না? তো অপশন রয়েছে সীসা, কাঠ, অ্যালুমিনিয়াম আর মাংসপেশি। দেখো এক্স রে মূলত খুবই শক্তিশালী একটা আলো বা রেডিয়েশন। এটা কি করে, কার মধ্য দিয়ে যেতে পারে? এটি শরীরের নানা রকম নরম টিস্যু যেটা আছে, যেমন চামড়া, পেশি, চামড়া এবং পেশি খুব সহজে ভেদ করে যেতে পারে। কিন্তু এ কার ভিতর দিয়ে যেতে পারে না? সেটা যদি কোনো ঘন বস্তু হয়, ঘন পদার্থ হয়, অর্থাৎ তার ভিতর দিয়ে যেতে পারে না। তো আমরা যদি শর্টে বলি তাহলে এক্স রে কার ভিতর দিয়ে? চামড়া, চর্বি, রক্ত, পেশি এর মধ্য দিয়ে এক্স রে যেতে পারে। কিন্তু এক্স রে যেতে পারে না, বা গেলেও খুব কম যেতে পারে, সেটা হচ্ছে হাড় বা হাড়ের মধ্য দিয়ে যেতে পারে না, আর কোনো মেটাল অর্থাৎ ধাতুর মধ্য দিয়ে যেতে পারে না। এক্সপ্লেনেশনে কি পড়লাম আমরা? এক্সপ্লেনেশনে পড়লাম যে এক্স রে কার মধ্য দিয়ে যেতে পারে না, সেটা জেনারেলি মেটালের মধ্য দিয়ে যেতে পারে না। তাহলে সীসা হচ্ছে মেটাল, তাহলে সীসার মধ্য দিয়ে এক্স রে কিন্তু যেতে পারবে না। প্রশ্ন রয়েছে, নিচের মৌলগুলির মধ্যে কোনটি ভঙ্গুর? নিচের মৌলগুলির মধ্যে কোনটি ভঙ্গুর? দেখো ভঙ্গুর বিষয়টা বোঝার জন্য আমাদের যেটা জানতে লাগবে প্রথমে, সেটা হচ্ছে কাঠিন্য বিষয়টা। মানে যে বিষয়টা কোনো একটা বস্তু যত বেশি শক্ত তার কাঠিন্য তত বেশি। কিন্তু কিন্তু কোনো বস্তু যদি কাঠিন্য বেশি হয় কিন্তু সেটাকে বেন্ড করা না যায়, তো সেক্ষেত্রে আমরা বলবো সেটা বেন্ড করতে গেলে ভেঙে যাবে, তখন সেই বস্তুটা ভঙ্গুর হবে। যেমন ফসফরাস, সালফার এই ধরনের। কিন্তু যেমন যদি আমরা বলি সোনা, রূপা, তামা, এদেরকে যদি আমরা বেন্ড করি, অর্থাৎ
বাঁকিয়ে নিই তাহলে কিন্তু সহজেই বাঁকাতে পারবো, সহজে ভাঙবে না। তো তার জন্য এরা কিন্তু ভঙ্গুর নয়, এরা হচ্ছে নমনীয়। নমনীয় হচ্ছে যাকে আমরা বেন্ড করতে পারবো সেটা হচ্ছে নমনীয়, আর যাকে আমরা বেন্ড করতে পারবো না, শক্ত সহজেই, আর বেন্ড করতে গেলে ভেঙে যাবে, সেটা হচ্ছে ভঙ্গুর। তাহলে বলো প্রশ্ন অনুযায়ী এটা কোন, এখানে কোন উত্তরটা সঠিক হবে? প্রশ্ন অনুযায়ী এখানকার সঠিক উত্তর হবে কিন্তু তোমাদের সালফার। পরের প্রশ্নটা সায়েন্সের থেকে রয়েছে। সালোক সংশ্লেষে নিম্নোক্ত কোন প্রক্রিয়াটি ঘটে? সালোক সংশ্লেষে যেটা হয় সেটা এখানে হবে জলের জারণ। পরের প্রশ্ন রয়েছে পরিবাহী রোধ কিসের সমানুপাতিক? অর্থাৎ পরিবাহী রোধ কি বাড়লে বাড়বে? আচ্ছা, প্রথমে বলি রোধ কি। রোধ হচ্ছে যে কোনো পরিবাহী, সেটা তামা হোক, অ্যালুমিনিয়াম হোক, লোহা হোক। পরিবাহী বলতে কি? পরিবাহী বলতে যার মধ্য দিয়ে সহজে কারেন্ট যেতে পারবে, যে যারা তড়িৎ পরিবহন করবে তারা হচ্ছে পরিবাহী। তো অ্যালুমিনিয়াম তড়িৎ পরিবহন করে, তামা তড়িৎ পরিবহন করে, লোহা তড়িৎ পরিবহন করে, তাহলে এরা হচ্ছে পরিবাহী। তো যাই হোক, পরিবাহী আমরা বুঝলাম। তবে ব্যাপারটা এইরকম যে কোনো পরিবাহী চায় না তার মধ্য দিয়ে তড়িৎ যাক, অর্থাৎ কারেন্ট ফ্লো হোক। তার জন্য সে কী করে, ওই পরিবাহীটা কারেন্ট ফ্লো হওয়ার সময় কারেন্টকে বাধা দেয়, যে তার মধ্য দিয়ে কারেন্ট যাতে না যায়। এই যে কোনো পরিবাহীর এই যে বাধা দান করছে, যে তার মধ্য দিয়ে যাতে কারেন্ট ফ্লো না করে, এই বাধা দান করার বিষয়টাকে বলা হয় রোধ। তো এবার ভাবো, কোনো পরিবাহী যদি লম্বা বেশি হয় দৈর্ঘ্যের দিক থেকে, তাহলে সে অনেক বেশি দৈর্ঘ্য হওয়ার জন্য বাধা দানের পরিমাণটাও তার বেশি হবে, কেন দৈর্ঘ্য যত বেশি হবে তত বাধা বেশি দিবে। তো কাজে কোনো পরিবাহীর যে রোধ সেটা ডিপেন্ড করে কার উপরে? পরিবাহীর দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করে। পরিবাহীর দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে ওই পরিবাহীর রোধ বাড়ে। কিন্তু মনে রাখবে, যদি কোনো পরিবাহী মোটা হয় সেক্ষেত্রে রোধ কিন্তু কমবে, কারণ মোটা হলে সহজে ওর মধ্যে দিয়ে কারেন্ট যেতে পারবে, বাধা দান করার পরিমাণটা কম থাকবে। অর্থাৎ কোনো পরিবাহী যদি মোটা হয়, অর্থাৎ পরিবাহীটা যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা বেশি হয়, সেক্ষেত্রে ওই পরিবাহী রোধটা কম হবে। দেখো এবার প্রশ্ন রয়েছে সবচেয়ে হালকা ধাতু কোনটি? সবচেয়ে হালকা ধাতু কোনটি? এখানে যে অপশনগুলি রয়েছে সেই অনুযায়ী সবচেয়ে হালকা ধাতু হয়ে যাবে কিন্তু লিথিয়াম। লিথিয়াম সবচেয়ে হালকা ধাতু। দেখো পরের প্রশ্ন কি রয়েছে, একটি তরল ধাতু হলো পারদ ধাতু কিন্তু তরল। এটি তরল ধাতু হচ্ছে পারদ। আর যদি বলতো একটা তরল অধাতুর নাম, এই ধাতুর জায়গাটা যদি অধাতু হতো সেক্ষেত্রে উত্তর হয়ে যেত ব্রোমিন। তো তরল অধাতু বললে উত্তর হবে ব্রোমিন, আর তরল ধাতু বললে উত্তর হয়ে যাবে পারদ। তারপরের প্রশ্ন দেখো, কারখানা থেকে নির্গত আবর্জনায় কি থাকে? কারখানা থেকে নির্গত আবর্জনায় ক্যাডমিয়াম থাকবে। কারখানা থেকে নির্গত আবর্জনায় ক্যাডমিয়াম থাকে। দেখো পরে যে প্রশ্ন রয়েছে, জুরাসিক পার্ক বইটি কে লিখেছেন? জুরাসিক পার্ক এই বইটি মাইকেল ক্রিকটনের লেখা। তারপরের প্রশ্ন, হরিপ্রসাদ চৌরাশিয়া যে জন্য বিখ্যাত? দেখো হরিপ্রসাদ চৌরাশিয়া তিনি বাঁশি বাজানোর জন্য বিখ্যাত, অর্থাৎ বাঁশি বাদন তিনি। তো পরের প্রশ্ন কি রয়েছে, যে কিনান স্টেডিয়াম কোথায় অবস্থিত? কিনান স্টেডিয়াম আছে জামশেদপুর। জামশেদপুরে রয়েছে কিনান স্টেডিয়াম। এছাড়া তোমরা মনে রাখবে বারাবতী স্টেডিয়াম। কি নাম বললাম? বারাবতী স্টেডিয়াম। এটা একটু মনে রাখবে, এটা অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয়। বারাবতী বারাবতী স্টেডিয়াম কোথায় আছে? বারাবতী স্টেডিয়াম আছে হচ্ছে কটকে। কোথায় আছে? বারাবতী স্টেডিয়াম রয়েছে কটক। এটা একটু তোমাদের মনে রাখতে লাগবে।
দেখো তার পরের প্রশ্ন কি রয়েছে, যে আগা খান কাপ কোন খেলার জন্য প্রদত্ত হয়, মানে কোন খেলার জন্য আগা খান কাপ দেওয়া হয়। আগা খান কাপ যেটা দেওয়া হয় সেটা হকি খেলার জন্য দেওয়া হয়। আচ্ছা তোমরা মনে রাখবা, এখান থেকে আরেকটা প্রশ্ন একটু মনে রাখবা, রিলেট হয়ে গেল। আগা খান যে প্রাসাদ, আগা খান প্রাসাদ, তা সেখানে গান্ধীজিকে আটকে রাখা হয়েছিল। এটা অনেক সময় কোশ্চেনে দেয়, খুব ইউনিক টাইপের কোশ্চেন। গান্ধীজিকে কোথায় আটকে রাখা হয়েছিল, বন্দি করে রাখা হয়েছিল, সেটা হচ্ছে আগা খান প্রাসাদ হয়ে যাবে সেক্ষেত্রে উত্তর। আর আফগান কাপ কিসে দেওয়া হয়, আফগান কাপ যদি বলা হয় তাহলে সেটা ভলিবলে দেওয়া হয়। এই তিনটাকে রিলেট করবে, আগা খান কাপ হকি, আফগান কাপ দেওয়া হয় ভলিবলে, আর আগা খান যে প্রাসাদ সেখানে গান্ধীজিকে আটকে রাখা হয়েছিল, এটা মনে রাখবে। পরের প্রশ্ন রয়েছে, ডাইনোসোর্স শব্দটি কে প্রথম ব্যবহার করেন। ডাইনোসোর্স শব্দটি প্রথম ব্যবহার করেন ওয়েনা। ওয়েনা প্রথম ডাইনোসোর্স শব্দটি ব্যবহার করেন। তার পরের প্রশ্ন রয়েছে, কবে সারা বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড ক্যান্সার ডে পালিত হয়, সেটা 4 ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ক্যান্সার ডে পালিত হয়। তো আজকে এত পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।